আমরা ব্রায়োনিয়াতে কিভাবে ঢুকবো? আমরা ব্রায়োনিয়াতে ঢুকবো হচ্ছে ফিভার দিয়া। আমরা ব্রায়োনিয়াতে ঢুকার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে, ব্রায়োনিয়ার বুঝতে হইলে, ক্লিনিক্যালি বুঝতে হইলে আমাদেরকে ফিভার বুঝতে হবে। ফিভার, বুঝতে পারছেন? অধিকাংশ ডাক্তার ফিভার বুঝে না, অধিকাংশ ডাক্তার রেপার্টোরাইজেশন করতে পারে না, এবং ব্রায়োনিয়ার থেকে ভালো কোনো মেডিসিনই নাই ফিভার বোঝানোর জন্য। সো ফিভার কয় রকম? যত রকম আছে সবগুলোই মোটামুটি ব্রায়োনিয়া সাপোর্ট করে। কি কি আছে? ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে গ্যাস্ট্রিক ফিভার। তো এরপরে কি আছে? এরপরে হচ্ছে বিলিয়াস ফিভার বলি আমরা, যেটা হেপাটিক প্রবলেম থেকে হয়। রেমিটেন্ট ফিভার, টাইফয়েড ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, ম্যালেরিয়া, রিউমেটিক ফিভার, স্ট্রেপ থ্রোট রিলেটেড ইনফেকশন, সিনকোগাল ফিভার, এটা মারাত্মক রকম ব্যাকটেরিয়াল ফিভার, এটা মূলত ক্লেবসিলা নিউমোনি, তারপরে ক্ল্যামাইডিয়া, ট্রিকোম্যাটিস, তারপরে আর কি আছে, মেথিলিন রেসিস্টেন্স স্টেফিলোকক্কাল অরাস, এমআরএসএ ফিভার, এগুলাকে বলে এই ধরনের ফিভার। তারপরে হচ্ছে ট্রমাটিক ফিভার মানে মোস্ট অফ দ্য টাইম পোস্ট সার্জিক্যাল ফিভার, সার্জারির পরে যে সমস্ত ফিভার হয়, এবং যেখানে সার্জারির পরে ফিভার হয়, ফিভারের পরে হার্ট অ্যাটাক হয়, তারপরে রোগী মরে যায়। এই ফিভার বুঝতে হবে কেন, কারণ এখন ব্রায়োনিয়াতে কি হয়, আমি রেকর্ডিং এর জন্য জাস্ট আপনাদের মাথাতে রাখার জন্য আমি কয়েকটা জিনিস বলে দিই, ঠিক আছে? যেমন ইন্টারমিটেন্ট ফিভার, ম্যালেরিয়াল ফিভার, এটা একটা সময় আসে, একটা সময় জায়গা। তো কি হয়, যখন থাকে না তখন একদম রোগী নর্মাল থাকে। টাইফয়েড ফিভারের কাহিনী হচ্ছে, টাইফয়েড ফিভার কখনোই নর্মাল টেম্পারেচারে আসবে না এবং বাড়তে থাকবে, যেটা এই ক্লেবসিলা নিউমোনি, এমআরএসএ, এই সমস্ত ফিভার গুলা যেগুলা হয়, এগুলাতে সবসময় হার্টের এফেকশন চলে আসে, পালস অনেক হার্ড হয়ে যায়, স্পেশালি যেগুলা ইয়ার ফিভার হয়, ইনফেকশাস ফিভার হয়। যত বেশি ইনফেকশাস ফিভার হয়, পালস তত বেশি হার্ড হয়ে যায়, কেমন? ব্যাকটেরিয়াল ইনফেকশন স্পেশালি। রিউমেটিক ফিভারে যেটা হয়, রিউমেটিক ফিভার বুঝতে হইলে এখন আবার রিউমেটিজম দুই রকম, একটা হচ্ছে আর্থ্রাইটিক রিউমেটিজম হাড্ডির গেঞ্জাম, আর একটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটা হচ্ছে বাতের গেঞ্জাম। তো রিউমেটয়েড আর্থ্রাইটিসে যেটা হয় সেটা হচ্ছে যে বাইলেটারাল এরিয়াতে শরীরের পেইন আসে, ডান হাতের ডিআইপি জয়েন্টে ব্যথা করতেছে, বাম হাতে ওখানে ব্যথা করবে, এবং ইনফ্ল্যামেটরি টাইপের হয়, ঠিক আছে? এবং রিউমেটিক ফিভারের সাথে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন আপনারা পাবেনই, সব সময় পাবেন, অলওয়েজ পাবেন। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের হিস্ট্রি নাই, এপিস্টেন ভাইরাসের হিস্ট্রি নেই, রিউমেটিক ফিভার হয়েছে, এটা হইতেই পারে। আচ্ছা, গ্যাস্ট্রিক ফিভার অনেক বেশি লেখা আছে আমাদের এই কেন সাহেবের ম্যাটেরিয়াতে, অনেক জায়গায় লেখা আছে, অসংখ্য। গ্যাস্ট্রিক ফিভারের কাহিনী কি, জ্বরের সাথে বমি থাকবে, জ্বরের সাথে বমি বমি ভাব থাকবে, ইনডাইজেশন থাকবে, মানে হজমের সমস্যা থাকবে, অ্যাসাফয়েটিডাস সিমটম দিবে, নাক্সের সিমটম দিবে, তারপরে আরেকটা আরেকটা রেমেডি আছে ভুলে গেছি, ওইটার সিমটম দিবে। এগুলা হচ্ছে গ্যাস্ট্রিক ফিভার।
হেপাটিক ঝামেলার যে ফিভার গুলো এগুলাকে আমরা বলি বিলিয়াস ফিভার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা লিভার থেকে আসে, ম্যালেরিয়া থেকেও আসে। এই এইটা কন্ট্রোল করা খুব হার্ড, কারণ লিভার কথা শুনে না। আপনার পুরো বডিতে একটা অর্গানই আপনার কথা শুনবে না, এটা হচ্ছে লিভার। লিভার ছাড়া শরীরের সব অর্গান ঠিক মতো কথা শুনে, লিভার কারো কোনো কথা শুনে না। লিভার কন্ট্রোল করা ওয়ান অফ দ্য টাফেস্ট জব, সেটা অ্যালোপ্যাথিতে, হোমিওপ্যাথিতে। অ্যালোপ্যাথিতে তো সম্ভব না, হোমিওপ্যাথিতে সবচেয়ে টাফেস্ট জব হচ্ছে এই লিভার কন্ট্রোল করা, লিভারের গ্যাঞ্জাম কন্ট্রোল করা। ঠিক আছে, টিস্যু ড্যামেজ হইলে, অ্যাকিউট ইনফেকশন হইলে, অপারেশনের পরে হইলে, এটা পোস্ট সার্জিক্যাল ফিভার আমরা বলি, আর এটা খুব ভালো রেমেডি। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি ফিভারের ক্লাসিফিকেশন। প্রথম জিনিসটা হচ্ছে ব্রায়োনিয়াতে যেটা হবে, এটা হচ্ছে ব্রায়োনিয়াতে টাইফয়েড ফিভার কখন আসবে? ফার্স্ট উইকে আসবে। ফার্স্ট উইকে প্রথম 2-3 দিনের মধ্যে আসবে। টাইফয়েডের সিমটম কি? টাইফয়েডের সিমটম তখন আপনার কাছে একটাই, রুগীরে বসাবেন, রুগী 2-3 দিন বলবেন, প্রথম আসবে বলবেন যে 2-3 দিনের জ্বর মাইপা নিয়ে আসবেন। কখন কখন মাপবেন? সকালে মাপবেন, দুপুরে মাপবেন, সন্ধ্যায় মাপবেন, রাত্রে মাপবেন। টাইফয়েড ফিভারের সাথে কিসের সিমটম থাকবে? সব সময় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা থাকবে, সব সময় পেটের সমস্যা থাকবে। ঠিক আছে, হ্যাঁ। তো প্রথম কথা হচ্ছে যে এদের এই মাথা ব্যথা থাকবে, মুখের মধ্যে একটু লাল লাল থাকবে, পুরা শরীরই শুকনা, ভিতরটা তো পুরাই শুকনা। টাইফয়েডের প্রথম দিকে কনস্টিপেশন তৈরি হয়, সেকেন্ড উইক পর্যন্ত ব্যাপক রকমের কনস্টিপেশন তৈরি হয়, তারপরে গিয়ে ডায়রিয়া শুরু হয়। তাইলে প্রথম দিকে যেহেতু তার কনস্টিপেশন থাকবে, ব্রায়ানিয়ার স্টুল অনেক লার্জ হয়, হার্ড হয়, পায়খানা রাস্তা অনেকের ছিঁড়ে যায়, অনেকের বোরিং টাইপ অফ পেন হয়। ঠিক আছে, এটা থাকবে। ঠিক আছে, ব্রায়ানিয়ার ফিভারে, টাইফয়েড ফিভারে অধিকাংশ সময় নাকে দিয়ে রক্ত দেখবেন। ঠিক আছে, আর যদি মেন্টাল সিমটম নিতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন যে প্রচুর পরিমাণ বিরক্ত রোগী, প্রচুর পরিমাণ মানে বিড়বিড় করতেছে, কি বলতেছে নিজেই বুঝতেছে না। ডিলিরিয়াম মানে হচ্ছে কি বলতেছে নিজেই বুঝতেছে না, ডিলিরিয়াম মানে কিন্তু বিড়বিড় করা না আসলে। ডিলিরিয়াম মানে হচ্ছে কি বলতেছে নিজেই বুঝতেছে না। সো এটা ব্রায়োনিয়া টাইফয়েড ফিভারের সিমটম। এবং ব্রায়োনিয়াতে টাইফয়েড ফিভারে যখনই রেমেডি চার্জ করতে হয়, 100% বুঝা চার্জ করতে হয়। তাহলে নিউমোনিয়াতে প্রথম কথা হচ্ছে, ঠিক আছে, এর ফুসফুসের মধ্যে প্রচন্ড রকম ফুসফুস কনজেশনের মধ্যে চলে যাবে, ফুসফুসের মধ্যে প্রচুর পরিমাণ ফ্লুইড জমা আছে, সুতরাং তার এক ধরনের ডিসনিয়া হবে, শ্বাসকষ্ট হবে, এক ধরনের হার্টের মধ্যে গন্ধ, কারণ ফুসফুসের মধ্যে ফ্লুইড জমা থাকলে হার্ট তো লড়তে চড়তে পারবে না, হার্টের তো সমস্যা হবে, তো ওইখান থেকে আসবে। ঠিক আছে, এবং স্টিচিং পেইন আসবে। হুম, এবং ক্রুপাস নিউমোনিয়া আমরা বলি, ক্রুপাস নিউমোনিয়া এটা হচ্ছে এক ধরনের, লাইক ধরেন শীষও আসতেছে শ্বাসের সাথে, আবার পেইনও আসতেছে স্টিচিং টাইপের, এটা হচ্ছে ক্রুপাস নিউমোনিয়া আমরা বলি, ওইখানে খুব ভালো কাজ করে। ঠিক আছে, এইবার আসেন ব্রায়োনিয়ার সাথে আমরা একটু অ্যান্টিমনি টার্টের হিসাব করি। অ্যান্টিমনি টার্টের হিসাব কি? অ্যান্টিমনি টার্ট হচ্ছে, অ্যান্টিমনি টার্ট নিয়ে একটা কথাই সবসময় মনে রাখবেন, যে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস থেকে শুরু হয় এবং এরপরে নিউমোনিয়ার দিকে জায়গা। হুম, অ্যান্টিমনি টার্টের এই একটা কথা মনে রাখবেন, দ্যাটস অল ফর ইউ টু প্রেসক্রাইব অ্যান্টিমোনিয়াম টার্ট ক্লিনিক্যালি। মানে এখানে কনস্টিটিউশনাল রেমেডি কোনো হিসাবই নেই। এখানে হিসাব থাকলে আপনাকে অশোক মহান্তি হইতে হবে বা শঙ্করন হইতে হবে যে আপনি কনস্টিটিউশনাল মেডিসিন দিবেন, কারণ মানে ওনাদের মতো করে আপনার সিমটম নিয়ে দিতে হবে, এটা টাফ। এটা নিয়ে রুগীর জীবন নিয়ে টানাটানি, ভুল হইলে ভুলটা শুধু আপনার না, রুগীদেরও ভুল হয়ে যাবে।
যে আপনার কাছে কেন আসছিল। তাহলে কি ব্রঙ্কাইটিস থেকে যে সমস্ত নিউমোনিয়া শুরু হবে, নিউমোনিয়া কিন্তু সাধারণত একটা সাইলেন্ট ডিজিজ, হঠাৎ করে শুরু হয়। কিন্তু যদি আগে ব্রঙ্কাইটিস থাকে, তারপরে যদি ভিতরে গড় 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 করে, তখন আমাদের রেমেডি হচ্ছে অ্যান্টিটাচ। প্রথম কথা হচ্ছে ব্রায়োনিয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে এনজাইটি অ্যাবাউট ফিউচার। কিভাবে এটা আপনার সামনে ধরা দিবে? বলবে ডাক্তার সাহেব আমাকে তাড়াতাড়ি ঠিক করেন, আমাকে ভালো করেন, নতুবা আমার পক্ষে আমার কাজ চালিয়ে নেওয়া সম্ভব না। আর আমি যদি কাম না করতে পারি আমার ফ্যামিলিতে কে খাওয়াবে? এনজাইটি ফিউচার। কারো যদি এই ধরনের এক্সপ্রেশন না থাকে, ওই রোগীতে আদতে ব্রায়োনিয়া হবে কিনা আমাদের সন্দেহ আছে। সেকেন্ড রুব্রিক হচ্ছে যত টাকা থাকুক, একটা ব্যবসাতে কমপক্ষে 10% প্রফিট থাকে, এটা ব্যবসার রুলস। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে 10% প্রফিট থাকে না। মাসে 3 কোটি টাকা লেনদেন করলে তার 30 লাখ টাকা মান্থলি প্রফিট আছে, প্রফিট। কিন্তু সে যদি 10 বছর ধরে এইভাবে বিজনেস করে, তাহলে তার কাছে কমপক্ষে এখন 30 কোটি টাকা আছে। কিন্তু রুগীটার মধ্যে সবসময় আপনি একটা জিনিস পাবেন, এটা হচ্ছে কাজ না করতে পারলে আমার ফ্যামিলিকে খাওয়াবে কে। এই জিনিসটা আপনি পাবেনই পাবেন। কোয়েশ্চেন এটা না তার কাছে কত টাকা আছে। স্যার আমি কাজ ছাড়া কিচ্ছু করি না, ঘুমের মধ্যে আমি আমার কাজ ঠিক করে ফেলি। ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক। ব্রায়োনিয়ার রুগী মধ্যে গরিব হয়ে যাওয়ার ভয় থাকবে না, এটা কখনোই হবে না। এই 3টা রুব্রিকের একটা রুব্রিকও কোনো ব্রায়োনিয়ার রুগীতে মিস হবে না। গরিব হয়ে যাওয়ার ভয় তার এক্সপ্রেশনে আপনি সব সময় পাবেন। অলওয়েজ 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 রিমেম্বার। এই যে লিভার সিরোসিসের রুগীটা কমপ্লিট রেস্টের রুগী, সে কিন্তু তারপরও 6 থেকে 7 ঘন্টা তার আড়তে যাইয়া কাজ কইরা চলে আসে। রেস্টলেসনেস, বেড, ড্রাইভিং আউট অফ বেড। কারণ কি? কারণ তার রেস্টলেসনেস। রেস্টলেসনেস কই থেকে আসছে? ফিয়ার অফ পভার্টি থেকে আসছে। রেস্টলেসনেস কই থেকে আসছে? ফিয়ার অফ স্টারভেশন থেকে আসছে। রেস্টলেসনেস ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়ার থেকে আসছে। ড্রাইভিং আউট অফ বেড। আমি কাম না করলে আমারে খাওয়াইব কে? এখান থেকে এ এ তো সিরোসিস হয়েছে, যদি ক্যান্সার হইতো ওই বিছনা থেকে উঠে যেত। এ কিচ্ছু না। ঠিক আছে। বেড অ্যাভারশন টু। বেড মানে হচ্ছে মানুষ যেখানে রেস্ট নেয়, বেড মানে হচ্ছে মানুষ যেখানে সবশেষে গিয়ে থাকে, সেটার প্রতি তার অ্যাভারশন। বেড গেট আউট অফ, ওয়ান্টস টু, ওই বেড থেকে উঠে যেতে চায়। নিজের কাজ ছাড়া বা ব্রায়োনিয়ার রুগীর পৃথিবীতে আর কোনো কিছু নাই। অ্যাভারশন টু বেড, গেট আউট, গেট ওয়ান্টস টু গেট আউট অফ দ্য বেড। নিজের কাজ ছাড়া ব্রায়োনিয়ার রুগীর ভিতরে আর কিচ্ছু নাই, কোনো ফিলিংস নাই। সবকিছু ব্রায়োনিয়ার রুগীর মেকানিক্যাল। এদের বাচ্চা এদের জন্য মেকানিক্যাল, এদের ওয়াইফ এদের জন্য মেকানিক্যাল, এদের
কর্মচারী এদের জন্য মেকানিক্যাল, বাবা মা এদের জন্য মেকানিক্যাল, সবকিছু মেকানিক্যাল। দেয়ার ইজ নো ইমোশন। সে ড্রাই, সে ড্রাই, সে শুষ্ক। সে অনেক পানি খায়, কিন্তু সময় নিয়ে নিয়ে পানি খায়, যখন পারে না খায়। পানি খাওয়ার কথা মনে থাকে না কাজের ঠেলা। পানি বেশি খাইয়া লাগলে পয়সা বেশি খরচ হইব, এর লিগেও পানি খায় না। সে ড্রাই। কেমন? কাজের মধ্যে কোনো ডিস্টারবেন্স পছন্দ করে না। ওই যে বলছে না, আমি আমার কর্মচারীদেরকে কখনো মাফ করতে পারি না। কারণ কি, এরা ভুল করলে আমার কাজে ডিস্টার্ব হয়। ব্রায়ানিয়ার রুগী যদি দেখে তার একটা ক্যান্সার হয়েছে, 5 কোটি টাকা লাগবে ওই ব্রাহ্মণ গ্রাদে গিয়ে এটা ঠিক করে যাইতে, ব্রায়ানিয়ার রুগী কি করব? চুপ হয়ে যাবে, কোনো পয়সা খরচ করবে না, রেস্ট ডিজায়ার পর। তখন সে কি হবে? সে কোয়াইট হয়ে যাবে, চুপ হয়ে যাবে। এই অসুস্থতা নিয়ে চুপ হয়ে যাবে, মইরা গেলে মইরা গেছি, 5 কোটি টাকা কেমনে কামাবো আবার, যদি ফেল হয় ট্রিটমেন্ট। এবং ব্রায়োনিয়ার রুগী কখনো পছন্দ করবে না আপনি যদি আইসা কোন কেমন আসস রে, কি করস রে, খাইছস কি দিয়া, অনেক বেশি বিরক্ত হবে। এই যে রুগীটা 3 দিন ধরে আমার লগে পেট 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 করলো, সে শুধু নিশ্চিত হইতে চাইতেছিল যে তারে হোমিওপ্যাথি সলিউশন দিতে পারবে কিনা। বিজনেস টকস। সে ঘুমের মধ্যে বিজনেসের কাজ রেডি করে ফেলে। ডিলিরিয়াস বিজনেস অফ স্পিচ, ডিলিরিয়াস অফ বিজনেস, মানে ঘুমের মধ্যেও বিজনেসের কথা চিন্তা করে। আমি ব্রায়োনিয়ার এমন রুগী পাইছি। আমি পাইনি, ভাইয়া পাইছি। কথাটা ভুল হয়েছে। মা মারা গেছে, তো ভাইয়া লাশের সামনে, মেয়েটা ভাইয়াকে বলতেছে, কয় যে এখন তো 11টা বাজে, আমি একটু অফিস হয়ে আসি, 5টার দিকে আমি চলে আসবো। তার মায়ের লাশ সামনে। বিজনেস টকস, স্পিচ ডিলিরিয়াস অফ বিজনেস। ফিয়ার সাফারিং অফ, যন্ত্রণাকে ভয় পায় কেন? কারণ যন্ত্রণা যত বেশি হবে ডাক্তারের কাছে তত বেশি যেতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের পয়সা দিতে হবে। ডাক্তারের কাছে গেলে ইনভেস্টিগেশন করতে হবে। এইভাবে যদি এর থেকে যদি 2 মাস যদি এ যন্ত্রণা থাকে, তাহলে আমি তো, আমার পকেটে যা আছে তো শেষ হয়ে যাব। Everything is connected to money. Everything is connected to fear of poverty. Everything is connected to fear of poverty. Everything is connected to avarice. কেমন? ব্যারোনিয়া রোগী খুব ক্রুয়েল হয়।
আমার ওই রুগীটার কথাই ধরেন, তার বাবা মাকে সেবা করতে হইব, এই কারণে তার ওয়াইফের সেখানে থাকতে হইব। ঠিক আছে, তাইলে ওই ওয়াইফের চ্যাপ্টার ক্লোজ। আমার ঢাকায় তো সেক্সুয়ালি আমার ভালো থাকতে হইব, আমার সেবা শুশ্রূষা পাইতে হবে। এখানে আমি বিয়ে আরেকটা করে নিই, ওই বেডির কি মানসিক কি কষ্ট হইব, এটা এই গোড়ার দিন টাকার আমার কোনো দরকার নেই। ডায়রিয়ার রুগীরা কখনো তাদের কর্মচারীদেরকে ছুটি দিতে চায় না। তবু কাম আগে শেষ কর। ব্রায়ানিয়ার রুগীরা তার কর্মচারীদেরকে বলবো, তোরা ছুটি ছাড়া কিছুই বুঝিস না, তোরা খালি আসস আমার পয়সা কেমনে বাইর করতে হবে ওই তালে। এবং ব্রায়ানিয়ার রুগীরা অত্যন্ত ডার্টি মাইন্ডেড হয়। কর্মচারী এসে বলতেছে, স্যার আমার মায় তো মরে গেছে। এই তোর মায় কি এর আগে না 2 বার মরছিল? ব্রায়ানিয়ার রুগীরা তাদের ওয়াইফের ওয়ালেট চেক করে। কেন চেক করে? তাদের ওয়াইফ ওয়াইফ যখন আবার পয়সা চাইবো তখন বলবো যে তোমার ব্যাগে তো আমি এত টাকা দেখছিলাম, তাহলে তোমার পয়সা কেন লাগতেছে? রায়নিয়া রুগীদের মধ্যে আপনি 3টা জিনিস কখনোই দেখবেন না। একটা হচ্ছে সিম্প্যাথি দেখবেন না, একটা একটা হচ্ছে অন্য মানুষের জন্য, ইভেন তার পোলাপানের জন্য তার কোনো ধরনের কেয়ার দেখবেন না। বউ বাচ্চার জন্য কখনোই তার কোনো দুশ্চিন্তা দেখবেন না, কখনোই দেখবেন না। রায়নিয়ার যে কোনো প্রবলেম, তার মানুষের তার সামনে আইসা, আরে তোর লিভার সিরোসিস হয়ে গেল, হায় হায় রে তোর ফ্যামিলির কি হবে, আরে আমার পোলাটা তো খাইতে পারে না, ডায়াবেটিস আছে, এগুলা ব্রায়ানিয়ার রুগীর সামনে কইলে ব্রায়ানিয়ার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। এই কারণে ব্রায়ানিয়ার রুগী সাধারণত মানুষের সাথে অসুস্থ অবস্থায় দেখা করে না। ব্রায়ানিয়ার রুগী ঘরে আত্মীয় স্বজন জায়গা দিতে চায় না, কারণ এতে 2টা প্রবলেম হবে, এরা এসে এই সমস্ত কথা বলবে, তার রোগ বেড়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে এদের পিছনে তার খরচ হবে। ব্রায়ানিয়ার রুগী তার সামনে কেউ তার ইলনেস নিয়ে সিকনেস নিয়ে কথা বললে কেঁদে ফেলে। অলওয়েজ। ব্রায়ানিয়ার রুগী অসম্ভব রকম অ্যাভারিস হয়, কারণ কি? তার ফিউচারের জন্য পয়সা জমাইতে হবে। ব্রায়ানিয়ার রুগী চুরি করে অন্যের সম্পদ নিয়ে যেতে চায়, অত্যন্ত ডিসঅনেস্ট হয়, অত্যন্ত বার্গেনিং হয়। যেমন আমার দা 3 দিন পরে আইসা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট সেট করছে, সবজির দোকানে গিয়া ওই গরিব লোকের সাথে মুলায়, রিক্সাওয়ালার সাথে মুলায়, যারে হয়তো 10টা টাকাই বেশি দিতে হবে। এই মুলামুলির মধ্যে ব্রায়ানিয়া রুগী খুব ভালো। এবং সবসময় একটা কথা মনে রাখবেন, যে এই মুলামুলি যেটা করে এটা কিন্তু পালসিটিলাও করে, সাইলেশিয়াও করে। সুতরাং এই মুলামুলির জন্য আবার ব্রায়োনিয়ারই সুযোগ ধরেন না। যত বেশি অসুস্থ হয় তত বেশি নিজের উপরে বিরক্ত হয়। ব্রায়োনিয়ার রোগী খুব ইম্পর্টেন্ট একটা শব্দ বলে, এটা হচ্ছে, স্যার আমি
একদম না, লাইকো মুলামুলি করে এটা আমরা মাইন্ড রূপ দিকে পাই না। স্যার আমি একদম অথর্ব হয়ে গেছি। অথর্ব, এই শব্দটা মনে রাখবেন। এটা অনেকটুকু ব্রায়ানিয়ার শব্দ। যত বেশি অথর্ব হয় তত বেশি অসুস্থ হইতে থাকে। ব্রায়ানের রোগী কিন্তু অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয় না, কিন্তু যখন ডিপেন্ডেন্ট হইতে থাকে তখন তার হেল্পলেসনেস তত বাড়তে থাকে। যত বেশি হেল্পলেসনেস বাড়তে থাকে তত বেশি ব্রায়ানিয়ার রোগী অসুস্থ হইতে থাকে। এটা সাইকেল। বউয়ের উপরে খুব সন্দেহ করে, বউ শ্বশুর বাড়িতে সবকিছু দিয়ে দেয় কিনা। এমপ্লয়ীদের উপরে সন্দেহ করে, কলম গুন্ডা রাখে অফিসে, এরকম একটা রোগী পাইছিলাম। কলম যে দাম 3 টাকা, 5 টাকা। সন্দেহ খালি পয়সা নিয়া, সন্দেহ খালি কাজ নিয়া। ঠিক আছে। বউ, এমপ্লয়ি, বাচ্চা কাচ্চা কথা না শুনলে পাগল হয়ে যায়। ওই যে এমপ্লয়ীদেরকে বাইর করে দেয়, রাগে পাগল হয়ে যায়। ঠিক আছে। রায়নিয়ার রুগী, টাইফয়েড, ম্যাজমের সবচেয়ে বড় জায়গা এটা, যে যত আছে তার থেকে বেশি চাই। Desire more than she needs. Desire full of independence. Desire present things not. Desire unattainable things. যা যা আছে তার থেকে অনেক বেশি চাই, যেটা সম্ভব না সেটাও চাই। ঠিক আছে। ব্র্যান্ডের রুগী কারো কাছ থেকে কোনো কিছু চায় না। অসুস্থ অবস্থা তো আরো চায় না, সুস্থ অবস্থায় চায় না। কারণ আপনার কাছ থেকে কোনো কিছু নিলে আপনারা তো আবার দিতে হবে। অসুস্থ অবস্থায় ব্রায়োনিয়ার রুগী তার পেইন লোকেশন ভুল করে, এটা খুব ইম্পর্টেন্ট রুব্রিক, মিস্টেকস ইন লোকালিটিস। অনেক সময় বলবে ব্যথা হচ্ছে হাঁটুতে, দেখাবে হচ্ছে আঙ্গুল। ব্যথা হচ্ছে হাঁটুতে, দেখাবে হচ্ছে থাই। এরপরে বলবে আমি আসলে বুঝতে পারতেছি না কোন জায়গাটাতে ব্যথা। ব্রানের রোগী যে কাজটা করে খুব ভালোভাবে করে, লম্বা সময় ধরে করে, ছাড়ে না, লাইগা থাকে। সব সময় চিন্তা করে এ আমার ওই ক্ষতি করবো, ওই আমার সেই ক্ষতি করবে। সন্দেহ করে না, চিন্তা করে। সব সময় এর মধ্যে গরিব হয়ে যাওয়ার ভয় থাকে। এটা হচ্ছে ব্রায়োনিয়ার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রুব্রিক। তো আপনার গল স্টোন হয়েছে, আপনি গল স্টোন কাটতে এনে ফেলাইবেন, আপনি আমার কাছে আইসেন কি লেগে? মূল কথা হয়েছে গল স্টোন হয়েছে, গল স্টোন কাটলে তো 30-40 হাজার টাকার ব্যাপার আছে। আর আমার কাছে আসছে, যদি এটা 3-4 হাজার টাকার মধ্যে ছেড়ে যায়, তো টাকা বাঁচলো না। এটাও টাইফয়েড মায়ের জন্য খুব ইম্পর্টেন্ট।
ব্যায়ামের রোগী সবসময় তার কাজ নিয়ে টেনশনে থাকে, মনে করে যে তার কাছে যে কাজ আছে হাতে এগুলো সে শেষ করতে পারবে না। রিলেশন শি ক্যান নট অ্যাকমপ্লিশ হার ওয়ার্ক। কাজ না শেষ করলে পয়সা হইব করতে পারে। সবকিছুর মধ্যে পয়সা থাকে, এবং যত বেশি অসুস্থ হবে তত বেশি নিজে, ওই যে আমি তো অথর্ব, তত বেশি নিজেকে ভাগ্যহীন মনে করতে থাকে। ব্যানিয়ার রোগী কোনো একটা বিপদে পড়লে সবচেয়ে ছোট প্রাইসের বিনিময়ে সবচেয়ে বড় ভাবে বাইরেতে চায়। স্কেপ অ্যাটেম্প টু উইন্ডোজ ফ্রম, জানালা দিয়া বাইরেতে চায়, দরজা দিয়া বাইরেতে চায় না। এই কারণে ব্রায়ানিয়ার রোগীরা হোমিওপ্যাথির কাছে আসে। ল্যাবে গেলে তো লিভার সিরোসিসের জন্য তো ল্যাবে গেলে প্রথম 2 সপ্তাহে 2 লাখ টাকা নামিয়ে ফেলা যায়। স্কেপ অ্যাটেম্প টু উইন্ডোজ ফ্রম, ডোর ফ্রম না কিন্তু, কেমন, বা মেইন গেট ফ্রম না, উইন্ডো ফ্রম, মোস্ট ইম্পর্টেন্ট।